নতুন সরকার এসেছে। নতুন সরকারের একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। একটা বিষয় না, মূলত আমি দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। দুইটা বিষয়ের মধ্যে নতুন যে সরকার গঠন হয়েছে সেই জায়গাটা আপনারা দেখেছেন যে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছে হচ্ছে খলিলুর রহমান, যিনি হচ্ছে ইউনুস গ্যাং এর সময়, ইউনুস যখন এই রাষ্ট্র দখল করলো সেই সময় আমেরিকার নাগরিক এই খলিলুর রহমানকে এনে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যে একজন নেতা, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলেছিল যে ইউনূসের কি আক্কেল জ্ঞান নাই, বিদেশি একজন নাগরিককে কিভাবে এরকম একটা সেন্সিটিভ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এবং সেই সময় আরেকটা কথা সে বলেছিল যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক রিপোর্ট করবে বিদেশি একজন নাগরিকের কাছে, এটা হতে পারে না। তো এটার জন্য সে ওই যে আক্কেল জ্ঞান নাই শব্দটাও ব্যবহার করেছিল ইউনূসের বিষয়ে। তো সেই খলিলুর রহমান, এবং আপনারা আরেকটা জিনিসও মনে করতে পারেন, রুহুল কবির রিজভী, বিএনপি যিনি রয়েছেন, 22 মে 2025 তিনি বলেছিলেন যে খলিলুর রহমান রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, করিডোর দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মতো সিদ্ধান্ত নিচ্ছে এবং তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তো বিএনপির হেভিওয়েট দুইজন নেতা, রুহুল কবির রিজভী এবং হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুজনই হচ্ছে কি তার পদত্যাগ দাবি করেছিল এই খলিলুর রহমানের। তো তারপরে বিএনপি ক্ষমতায় এলো। তো বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে সেই খলিলুর রহমানকে পুনরায় হচ্ছে গিয়ে কি বলে যে আপনার সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। এবং আগে যে রিজভী এবং আলমগীর তারা যে কথা বলেছে, তারা কেউ এখন আর এটা নিয়ে কোনো শব্দ করতেছে না। এখন তাদের কাছে আর এই খলিলকে পাকিস্তানের ডিপ স্টেটের এজেন্ট মনে হচ্ছে না। এখন এই কথাটা আবার বলছে রিসেন্ট হচ্ছে সার্জিস। এই নির্বাচনকে কেন্দ্র করে সার্জিস বলেছিল যে এই নির্বাচনে পুরোটাই হচ্ছে মেকানিজম হয়েছে ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী। হ্যাঁ, সে আরো কিছু শক্তিকে দায়ী করেছিল, তার মধ্যে ডিপ স্টেট তার উল্লেখে ছিল। তো এই যে ডিপ স্টেট প্রসঙ্গটা বারবার আসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজভী তারা সবাই খুব ভালোভাবেই জানে খলিলুর রহমান কে। এবং আপনাদের মনে থাকবার কথা যে যখন কথা বলছিল, তারেক জিয়া যখন এর আগে বাংলাদেশে আসার আগে কথা বলছিল, তখন সে একটা সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে বলছিল যে বাংলাদেশে ফেরাটা শুধুমাত্র আমার একার ইচ্ছার উপরে নির্ভর করে না। তাহলে প্রশ্ন হচ্ছে আসলে কাদের কথার উপরে নির্ভর করে তারেক জিয়ার ফেরাটা? এটা তো গুরুত্বপূর্ণ। তো তারেক জিয়ার এই ফেরাটা মূলত ডিপ স্টেটের উপরে নির্ভর করে। তো সেই জায়গা থেকে ডিপ স্টেটের সঙ্গে তার কি চুক্তি হয়েছে, সেই চুক্তির কিছুটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এই খলিলুর রহমানকে এই জায়গাটায় বসানোর মাধ্যমে। তো ইউনুস গ্যাং যেই চুক্তিগুলো করে গেছে, বাংলাদেশ বিরোধী চুক্তি আমেরিকার সঙ্গে আপনারা দেখেছেন, বিভিন্ন চুক্তি নিয়ে কথা হচ্ছিল এর মধ্যেই, এবং সে নির্বাচনের 3 দিন আগেও একটা নতুন চুক্তি করেছে। তো এই চুক্তিগুলো যাতে নিরাপদ থাকে, এই চুক্তিগুলো যাতে কন্টিনিউ করা যায়, শুধু এই কারণে ডিপ স্টেট এবং আমেরিকা তাদের একজন দালালকে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় রেখে দিয়েছে। এমন একটা জায়গায় রেখেছে যে বাংলাদেশের ধরেন যে কোনো সিদ্ধান্তরে সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের নিরাপত্তা বিষয়ে কি কি পরিকল্পনা চলছে না চলছে, প্রত্যেকটা জিনিস এখন আমেরিকার হাতে থাকবে। আমেরিকার হাতে থাকবে মানে খলিলুর রহমানের হাতে থাকবে। তো এবং যাতে বিএনপি কোনোভাবে আমেরিকার সঙ্গে ইউনুস যেই গাদ্দারি চুক্তিগুলো করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে, সেই চুক্তির জায়গা থেকে সরে আসতে না পারে। মূলত ওই যে ভাষায় বলতে হয় যে প্রেশার গ্রুপ, হ্যাঁ, সেই প্রেশার গ্রুপের মতোই একজন প্রেশার ব্যক্তি বসিয়ে রেখেছে বিএনপির মধ্যে, এবং বিএনপি শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতা দখলের কি বলে লিপসা থেকে এই ধরনের চুক্তিগুলোকে মেনে গিয়েছে। তারা এখন বর্তমানে আমেরিকার এজেন্টকেই বাংলাদেশের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রেখে দিয়েছে, কারণ এইটুকু তাদের ওয়াদা আমেরিকার কাছে যে আপনাদের স্বার্থের বিরুদ্ধে আমরা কিছু করবো না, আপনারা যা চাইবেন তাই হবে এই দেশে, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কোনোদিন সম্ভব হয়নি আমেরিকার। যেই কারণে আমেরিকা সেই পরিকল্পিতভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষ উস্কে দিয়েছিল আন্দোলনের নামে। এবং এটা নিয়ে আমরা অনেকগুলো তথ্যপাত্র পরবর্তীতে দেখতে পাই। তো এই খলিলুর রহমানকে বসানোটাই হচ্ছে গিয়ে বিএনপি যে ডিপ স্টেটের এক মানে চুক্তি ভিত্তিক নিয়োগে আছে, এখানে রাষ্ট্র ক্ষমতায় বসেছে, এবং তারা যে আমেরিকার সঙ্গে যেই দেশবিরোধী চুক্তিগুলো ইউজ করেছে সেটা যে কন্টিনিউ করবে, তার অন্যতম একটা প্রুফ হচ্ছে গিয়ে এই খলিলুর রহমানকে এখানে বসিয়ে রাখাটা। কারণ 2 দিন আগেই রিজভী থেকে শুরু করে বিএনপি সবাই বলেছে ও আমেরিকার দালাল, ওকে সরাতে হবে, ওকে পদত্যাগ করতে হবে, আর এখন তাকে মন্ত্রী বানিয়ে দিয়ে চুপ করে বসে আছে। ডিপ স্টেট এইভাবেই খেলে, তারা চিল্লায় না বাইরে, তারা তাদের খেলার সময় চালটা মেরে দেয়। তো চালটা দিয়েছে এবং বিএনপি ক্ষমতার লোভে সেই চালকে মেনে নিয়েছে। আরেকজন অথর্বের ব্যাপারে কথা বলতে চাই, ডাস্টবিন নিয়ে কথা বলি একটু। সেই যে ডাস্টবিন মানে খ্যাত শফিক, প্রধান
অপদেষ্টার যে প্রেস সচিব ছিল সেই অপদার্থ কুলাঙ্গার, সেই কুলাঙ্গার যেদিন হচ্ছে গিয়ে সে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের জায়গা থেকে সরে গেল, তারপরের দিনই হচ্ছে বাংলাদেশের সবগুলো মিডিয়াতে আপনারা দেখেছেন যে একটা সংবাদ হলো যে প্রেস সচিব শফিকুল ইসলাম মানে শফিকুল আলম নতুন করে একটা চাকরিতে নিয়োগ পেয়েছে। তো শফিকুল আলম কোথায় চাকরিতে পেয়েছে? যেদিন তিনি চাকরি ছাড়েন পরের দিন থেকেই তার নিয়োগ হয়ে গেছে। তো এটা খুব ইন্টারেস্টিং, একদিনও বেকার থাকেনি একটা মানুষ, তাকে চাকরি খুঁজতেও হয়নি, চাকরি আগে থেকে তার দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, জাস্ট সে মানে প্রেস সচিবের চাকরিটা ছেড়েছে, ওই চাকরি এসে দরজা তাড়াতাড়ি নক করা শুরু করছে, ভাই ভাই নেন নেন। তো এই ব্যাপারটা কিভাবে হয়েছে? শফিকুল আলম যে পত্রিকায় নিয়োগ পেয়েছে সম্পাদক হিসেবে বলা হচ্ছে, এটা হচ্ছে ইংরেজি একটা দৈনিক পত্রিকা, দৈনিক ওয়াদা। দৈনিক ওয়াদার নামটা আমরা কেউ কোনোদিন শুনিনি। তো সেই ক্ষেত্রে ধারণা করা যায় নতুন একটা পত্রিকায় আসতেছে এবং সেই পত্রিকাটা শফিকের হাত দিয়ে আসবে। তো এই পত্রিকার পেছনটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝবেন কেন একদিনের মাথায় শফিক এই যে দৈনিক একটা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পায়। এই পত্রিকাটা হচ্ছে গিয়ে এমজিএইচ গ্রুপ নামে একটা গ্রুপের পত্রিকা, মানে পত্রিকার মালিকানার জায়গায় এখানে করা আছে সিঙ্গাপুর ভিত্তিক একটা কোম্পানি যাদের বাংলাদেশে অনেক ধরনের ব্যবসা আছে। সেই এমজিএইচ গ্রুপ এর হচ্ছে গিয়ে এই পত্রিকাটা চালু করছে এবং এই পত্রিকার সিইও হচ্ছে গিয়ে আনিস আহমেদ গোর্কি। এখন এই আনিস আহমেদ গোর্কি কে? এটা একটু আপনারা যদি ঘাটেন, গুগল করেন, সংবাদ এগুলো পেয়ে যাবেন। দুদক 28শে ডিসেম্বর 2022 তার নামে একটা মামলা করেছিল, দুদক করেছিল, কোনো ব্যক্তি না এবং কি বলে যে কোনো আওয়ামী লীগ সরকার না। দুদক তার দুর্নীতির জন্য একটা মামলা করেছিল, সেখানে 136 কোটি টাকা পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল এই গোর্কির নামে। তো এই আনিস আহমেদ গোর্কি হচ্ছে গিয়ে এই যে দৈনিক ওয়াদা, এটা যেই পত্রিকা, এই পত্রিকার যে গ্রুপ যারা এটা বের করছে পত্রিকাটা, সেটা সিইও, যার নামে 136 কোটি টাকা পাচারের মামলা ছিল। এবং এই মামলাটা 14ই অক্টোবর 2024 মানে ইউনূস ক্ষমতা দখলের পরেই, ইউনূস ক্ষমতা দখলের একেবারে শুরুর দিকে যেই মামলাগুলা অব্যাহতি দেওয়া হয়, এবং এই মামলা থেকে তখন হচ্ছে গিয়ে এই আনিস আহমেদকে অব্যাহতি দেওয়া হয় এবং বলা হয় যে এই মামলায় তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আপনি ভাবেন একটা সেই তথাকথিত আন্দোলনের পরে অগোছালো একটা দেশ, একটা সরকার ক্ষমতায় আসার পরে জাস্ট 15-20 দিনের মাথায় তার দুদক থেকে আবার বলে দেওয়া হলো, যে দুদকই মামলা করেছিল সেই দুদক থেকেই বলে দেওয়া হলো তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অথচ তার বিরুদ্ধে অভিযোগ নিয়েও আপনারা সব রিপোর্ট গুলা পাবেন পত্রিকায়, কি কি অভিযোগ ছিল, কি কি তথ্য প্রমাণ পাওয়া গেছে। কারণ দুদক হুট করেই কারো ব্যাপারে মামলা করে না যদি মিনিমাম এভিডেন্স তাদের হাতে না থাকে। তো সেই জায়গাটা কনফার্ম করেছিল দুদক, এবং তারপরে ইউনূস গ্যাং ক্ষমতা দখলের পরে 15 দিনের মাথায় হচ্ছে গিয়ে তারা বলে দিল যে না, তারা এটা করবে না, তারা এই মামলাটা চালাবে না, এই মামলায় কোনো এভিডেন্স নাই। তো একটু হিসেব মিলান তো, এই যে ডাস্টবিন শফিক ক্ষমতা দখল করলো, ক্ষমতা দখল মানে প্রেস সচিবের পদ দখল করলো, তারপরেই যখন এই পদটায় বসার পরেই সে আনিস আহমেদ গোর্কি তার 136 কোটি টাকা পাচারের মামলা থেকে মুক্তি পেয়ে গেল কোনো কারণ ছাড়া। এবং তারপরে আবার যখন এই ডাস্টবিনটা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের চাকরিটা গেল, পরের দিনই আবার সে এই আনিস আহমেদ গোর্কির ইনভেস্টমেন্টে একটা নতুন পত্রিকা করতেছে, যেটা হচ্ছে দৈনিক ওয়াদা। তো আমার বিশ্বাস দৈনিক ওয়াদাকে বাংলাদেশের মানুষ আসলে দৈনিক ডাস্টবিন বলেই ডাকবে এক সময়। কিন্তু এই দৈনিক ওয়াদার তাহলে একটু হিসেব করেন যে আনিস আহমেদ যে মামলা থেকে অব্যাহতি পেয়েছিল 136 কোটি, সেই 136 কোটি টাকা এই সরকারের ভেতরে থাকা এই শফিকুল আলমদের সঙ্গে সেই সময় কি চুক্তি হয়েছিল, কি চুক্তির ভিত্তিতে এই আনিস আহমেদ গোর্কিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আজকে যদি আপনারা একে একে দুই হিসেবটা মেলান তাহলে অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেই সময় এই ধরনের অপরাধীদেরকে সবাইকে মুক্ত করে দিয়ে প্রত্যেক অপরাধীর সঙ্গে ইউনূস এবং ইউনূস বাহিনীর একটা চুক্তি ছিল, তোমাকে এই মামলা থেকে অব্যাহতি দেবো, তুমি আমাকে পরবর্তীতে এটা দিবা। তারা 1000 কোটি তো নগদ ক্যাশ কামায় নিছে, কিন্তু ফিউচারের জন্য তারা এই ধরনের চুক্তিভিত্তিক অনেকগুলো আসামির সঙ্গে চুক্তি করে তাদেরকে মুক্ত করেছে, যেটা আমরা জঙ্গিদের ক্ষেত্রেও দেখেছি সেম কন্ডিশন। তো এই শফিকুল আলম যে পত্রিকাটায় যুক্ত হয়েছে, এই পত্রিকা মূলত তার ক্ষমতায় থাকাকালীন সময় তার ক্ষমতাকে ব্যবহার করে সে হচ্ছে কি একজন অপরাধীকে, একজন রাষ্ট্রবিরোধী, একজন অর্থ পাচারকারী, সেই আসামিকে মুক্ত করিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে সে হচ্ছে কি এখন একটা পত্রিকা সম্পাদকের টাইটেল লাগাচ্ছে নিজের নামের সঙ্গে। তো এইরকম কয়েকটা ঘটনা বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন যে এই রাষ্ট্রে যারা ক্যাশ টাকা কামিয়েছে তাদের হিসেবটা তো বারবার কথা প্রসঙ্গে এসেছে। ক্যাশ টাকার বাইরেও 1000 কোটি টাকা পকেটে ডাইরেক্ট ঢুকানোর পরেও তারা
দেখবেন যে এই ধরনের অনেক ধরনের চুক্তি করেছে, অনেক ধরনের আসামিদেরকে মুক্তি করেছে, অনেককে মামলা থেকে অব্যাহতি দিয়েছে, এবং এই পুরো ব্যাপারটাই করেছে তারা তাদের ফিউচারকে নিশ্চিত করবার জন্য। এবং বাংলাদেশে খলিলুর রহমানের মতো লোক যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের মানে অর্গানের ভিতরে থাকবে, তারা যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের নিরাপত্তার মতো একটা সেন্সিটিভ জায়গায় কাজ করবে, যতদিন এই বিএনপি ক্ষমতায় থাকবে, খলিলুরকে অস্বীকার করতে পারবে না। কারণ আমেরিকার কাছে সেই দস্তখত দিয়েই বিএনপি ক্ষমতা দখল করেছে। বিএনপি কি আসলে স্বাভাবিক কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে? একটু হিসেব করে দেখেন, কোনোভাবেই না। বিএনপি রুমিন ফারহানা নিজেই বলেছে যে 30% যে মিনিমাম, সে এইভাবে উল্লেখ করেছে, মিনিমাম 30% নাগরিকদের কি বলে যে প্রতিনিধিত্ব এই সংসদে নাই। কারণ যেহেতু আওয়ামী লীগের কেউ অংশ নেয় নাই, অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা 30% নাগরিকের মতামত বাদ দিয়ে কিন্তু সংসদে যাচ্ছি। তো রুমিন ফারহানা ইদানিং দিয়ে একটা ভালো কথাও বলছেন। তো সেই জায়গা থেকে আপনাকে মনে রাখতে হবে এটা পুরোটা একটা চুক্তিভিত্তিক সরকার। যেরকম ডিপ স্টেট যেইভাবে করে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, ঠিক একইভাবে করে আজকে বিএনপি কে বসিয়েছে। কারণ বিএনপির তারেক জি আপনারা দেখেছেন যে বাংলাদেশ দখলের পরেও সে দেশে ফিরতে পারেনি, কারণ তার সঙ্গে চুক্তিতে বোন ছিল না। তারপরে ইউনূস আবার লন্ডনে গেল উড়ে। তারা পুরোটাই এসেছে চুক্তি করে, ইউনূস, আমেরিকা এবং হচ্ছে গিয়ে ধরেন তারেক, চুক্তি করাই যে আপনি যাবেন, আমি আসবো, আপনি যেভাবে চালাইছেন আমি সেভাবে চালাবো, আমেরিকার যা যা লাগবে আপনি দিয়ে যান, আপনি দেওয়ার পরে আমি এসে বাকি যা যা আছে সেগুলো দেব। কারণ যদি সেই ধারাবাহিকতাই রক্ষা না করতো বিএনপি, তাহলে আজকে আপনি খলিলকে কোথাও দেখতে পেতেন না। খলিলের আজকে পালানোর কথা, যেই খলিল আজকে দেশদ্রোহিতার দায়ে পালানোর কথা ছিল, সেই খলিল আজকে পুনরায় মন্ত্রী হয়েছে এবং বিএনপি তাকে মন্ত্রী বানিয়েছে। কারণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা দখলটাই তাদের একমাত্র লক্ষ্য। এখানে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্র কার হাতে গেল না গেল, আমেরিকার পুতুল আমরা হলাম কি না হলাম, এগুলো নিয়ে তাদের কারো মাথা ব্যথা নাই কোনো। আপনারা একটু চোখ কান খোলা রাখলেই ব্যাপারগুলো বুঝতে পারবেন। আজ পর্যন্ত আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো করছে ইউনূস, দেশ ধ্বংসের চুক্তি, সেই চুক্তির একটা নিয়ে কথা বলে না, মানে কি বলে তারেক কিংবা বিএনপি, একজনও কথা বলে না। এবং এখন ওই যে জুলাই সনদ নিয়ে যে 9-6টা তারা করতেছে, এটাও তাদের আইওয়াশ। তারা ওইটাও চুক্তি করেই আসছে, কি করবে না করবে। এনসিপিও জানে, জামাতও জানে বিএনপি কি করবে, বিএনপিও জানে বিএনপি কি করবে। হ্যাঁ, তারা সম্মিলিতভাবে আসছে, কিন্তু জামাত এনসিপির সঙ্গে একটা দূরত্ব দেখানোর জন্য, পাবলিক পালসটাকে একটু নিজেদের দিকে আনার জন্য, আরেকটু আন্দোলন করানোর জন্য, জামাত এনসিপি আর একটু আন্দোলন করুক, তার একটু চিল্লাচিল্লি করুক, তারপরে বিএনপি আইসা এটা করুক। তখন বিএনপি বলতে পারবে দেখো আমরা তো করতে চাইনি প্রথমে, আমাদেরকে তো সবাই চাপ দিয়ে করিয়েছে। যেহেতু একটা তথাকথিত নির্বাচনের মাধ্যমেই হোক, কিন্তু যেহেতু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করছে তারেক, অর্থাৎ তার একটা জবাবদিহিতার জায়গা আছে, অর্থাৎ সে সরাসরি খেলবে না। এই মুহূর্তে সে তার প্রেশার গ্রুপ হিসেবে নিয়োগ দিয়ে রাখছে জামাত এবং এনসিপি কে। এনসিপি এবং জামাত হচ্ছে তাকে প্রেশার দেবে, এবং তারপরে সেই প্রেশারের ভিত্তিতে তিনি হচ্ছে গিয়ে এক একটা কর্মকাণ্ড সফল করবে। তখন দায়টা সার্বিকভাবে জনগণের উপরে যাবে, যে দেখো জনগণ চাইছিল বলে আমি করছি, আমি নিজের ইচ্ছায় করি নাই। এই গেমটাই খেলতেছে তারেক জিয়া, অন্য কিচ্ছু না। এবং এই খলিল এবং হচ্ছে গিয়ে শফিকুল, এরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যেই আছে। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে, ডিপ স্টেট তার কার্যক্রম চালিয়ে যাবে। অর্থাৎ যারা মনে করছিলেন যে তারেক জিয়া আসলে, বিএনপি আসলে বোধহয় আমেরিকার যে দখলদারিত্ব, জুলাই সন্ত্রাসীদের যে দখলদারিত্ব, সেখান থেকে বোধহয় আমরা বেরিয়ে আসবো, পুরো ব্যাপারটাই ভুল। পুরো ব্যাপারটা একই রয়েছে, কোনো কিছুই চেঞ্জ হয় নাই, শুধুমাত্র আইওয়াশের জন্য। পুরো পৃথিবীকে দেখানোর প্রয়োজন ছিল, বাংলাদেশের মানুষদেরকে দেখানোর প্রয়োজন ছিল যে দেখো একটা নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক একটা সরকার এসেছে। শুধুমাত্র সেই আইওয়াশের জায়গা থেকে তারা এই নির্বাচনটা দিয়েছে। তলে তলে পুরোটাই এক দলে, তাদের মধ্যে কোনো ব্যতিক্রম কিছু নাই। আমার কথাটা একটু মিলাইয়া দেখেন, শুধুমাত্র আমেরিকার সঙ্গে ইউনূসের করে যাওয়া চুক্তিগুলোর ক্ষেত্রে বিএনপি কি অবস্থান নেয়, এটা দেখলেই আপনারা বাকি সব কিছু বুঝিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।